শুধু চুক্তিকালীন নয়, আর কখনোই যুদ্ধ করতে চান না ইসরায়েলি সেনারা। আসসালামু আলাইকুম প্রিয় দর্শক, আশা করছি আল্লাহ পাকের রহমতে ভালো আছেন। চেঞ্জ টিভির আন্তর্জাতিক চোখ অনুষ্ঠানে আমি এস.জে. রতন স্বাগত জানাচ্ছি আপনাদের সকলকে। প্রায় 1.5 লক্ষ লাশ ও 3 লক্ষাধিক আহত, রক্ত আর নির্মম মৃত্যুর যন্ত্রণায় ছটফট করা নিষ্পাপ মানুষগুলো যখন শেষ নিঃশ্বাসের প্রান্তে, তখন শয়তানের চোখেও বুঝি কান্না চলে আসে। ঠিক এমনটাই ঘটছে এখন ইসরায়েলি বাহিনীর মধ্যে। শহীদের কাতারে ঠাঁই পাওয়া এক একটা নিষ্পাপ ফেরেশতা তুল্য শিশুরা যেন মহান আল্লাহর কাছে ফরিয়াদ করছে, হে আল্লাহ, ইসরায়েলিদের কঠিনতম শাস্তি দিও, যা তারা কোনোদিনও কল্পনাও করেনি। এমন অবস্থায় ইসরায়েলি বাহিনীর সৈন্যরা আর যুদ্ধে জড়াতে চাইছে না, মন থেকেই চাইছে না। সম্প্রতি গাজা যুদ্ধে যুদ্ধবিরতির চুক্তির পরদিনই অন্তত 100 জন নিরীহ নারী, শিশুকে ও বয়োজ্যেষ্ঠকে হত্যা করা হয়েছে। ইসরায়েলি বাহিনী যদি চুক্তি মেনে যুদ্ধ বন্ধ রাখে এবং এর পরে চুক্তি পরবর্তী সময়েও আর যুদ্ধ করতে নারাজ সৈন্যরা, যদিও নেতানিয়াহু বরাবরের মতোই কৌশলী, চুক্তিকালীনও সে প্রয়োজনে হত্যা কার্যক্রম চালাবে। আবার চুক্তির বাইরের সময়ে তো অবশ্যই। 2023 সালের নভেম্বরে ইসরায়েলি সেনা কর্মকর্তা ইয়োতাম ভিল্ক যখন গাজায় প্রবেশ করেন, তখন ভিন্ন এক চিত্র দেখেন। যুদ্ধ যত এগোচ্ছিল ততই তিনি মানুষের জীবনের মূল্য কমতে দেখেছেন বলে জানান। প্রথমে তিনি ভেবেছিলেন প্রাথমিক শক্তি প্রয়োগ উভয় পক্ষকে আলোচনার টেবিলে নিয়ে আসতে পারে, কিন্তু চিত্র ভিন্ন। এদিকে গাজায় চালানো আগ্রাসনের জন্য অনুশোচনায় ভুগছেন ইসরায়েলি সেনারা। ইয়োতাম ভিল্ক নামের ইসরায়েলি সামরিক বাহিনীর একজন কর্মকর্তা জানান, গাজা উপত্যকায় ইসরায়েলি সেনাদের হাতে নিরস্ত্র এক ফিলিস্তিনি কিশোরকে হত্যার চিত্র মনে গেঁথে আছে তার। এমন তথ্যই উঠে এসেছে এপির প্রতিবেদনে। ভিল্ক জানান, গাজায় ইসরায়েল নিয়ন্ত্রিত বাফার জোনে কোনো অননুমোদিত ব্যক্তি প্রবেশ করলে তাকে গুলি করার নির্দেশনা দেওয়া হয়। তিনি সেখানে অন্তত 12 জনকে হত্যা করতে দেখেছেন, কিন্তু ওই কিশোরের গুলিবিদ্ধ হওয়ার ঘটনাকে তিনি ভুলতে পারছেন না। 28 বছর বয়সী ইয়োতাম ভিল্ক বলেন, তার অর্থাৎ ওই কিশোরের মারা যাওয়াটা ছিল একটি বৃহত্তর গল্পের অংশ। সেখানে থাকা এবং ফিলিস্তিনিদের মানুষ হিসেবে না দেখার নীতির অংশ হিসেবে ওই কিশোর মারা গিয়েছিল। ভিল্ক বলেন, গত আগস্টে যেদিন ওই ফিলিস্তিনি কিশোরকে হত্যা করা হয়, সেদিন ইসরায়েলি সেনারা তাকে থামতে বলে চিৎকার করে এবং তার পায়ে সতর্কতামূলক গুলি ছোঁড়ে, কিন্তু সে নড়াচড়া করতে থাকে। গাজার উত্তর ও দক্ষিণাঞ্চলকে বিভক্তকারী রাস্তা নেটোজারিম করিডোর বাফার জোনে ঢোকার সময়ও অনেকে নিহত হয়েছেন। গাজায় 15 মাসের সংঘাতের বিরুদ্ধে কথা বলা এবং দায়িত্ব পালন করতে অস্বীকার করা ইসরায়েলি সেনাদের মধ্যে ভিল্ক একজন। এসব ইসরায়েলি সেনা বলছেন, তারা এমন কিছু দেখেছেন বা করেছেন যা নৈতিক সীমা অতিক্রম করেছে। 27 বছর বয়সী চিকিৎসক ইউভাল গ্রিন গত জানুয়ারিতে গাজায় প্রায় 2 মাস কাটানোর পর পদত্যাগ করেন। তিনি বলেন, সৈন্যরা বাড়িঘর অপবিত্র করেছে, মেডিকেল জরুরি অবস্থার জন্য তৈরি কালো মার্কার ব্যবহার করে গ্রাফিতি লিখেছে এবং বাড়িঘর লুট করেছে। কয়েকজন সেনা এপিকে বলেছেন, গাজায় তারা যা দেখেছেন তা হজম করতে কষ্ট হচ্ছে। অন্যরা এতটাই ক্ষুব্ধ হয়ে পড়েছিলেন যে চাকরি ছেড়ে দেওয়ার সিদ্ধান্ত নেন। ইসরায়েলি সেনাদের কেউ কেউ বলেন, তারা অনুশোচনা বোধ করছেন, দ্বন্দ্বের মধ্যে আছেন, যা দেখেছেন তা নিয়ে বন্ধু বান্ধব ও স্বজনদের সঙ্গে কথা বলে নিজেদের শান্ত করার চেষ্টা করছেন। ট্রমা থেরাপি বিশেষজ্ঞ টুলি ফ্লিন্ট বলেন, অনেক সেনা সদস্য তাদের নৈতিক জায়গায় আঘাত পেয়েছেন। মানসিকভাবে বিপর্যস্ত শত শত সেনা সদস্য তার কাছ থেকে পরামর্শ নিয়েছেন। ফ্লিন্ট বলেন, মানুষ যখন তাদের বিশ্বাসের বাইরে গিয়ে কিছু করেন বা দেখেন, তখন এমন পরিস্থিতি হয়, এতে ঘুমের ব্যাঘাত ঘটে, বারবার সে দুঃসহ দৃশ্য চোখের সামনে ভেসে উঠতে পারে। সাবেক এক পদাতিক সেনা এপিকে বলেন, তিনি অপরাধ বোধে ভুগছেন। 2023 সালের শেষের দিকে প্রায় 15টি বাড়িঘর অযথা পুড়িয়ে দিতে দেখেছেন তিনি। সাবেক এই সেনা বলেন, আমি দেশলাই জ্বালাইনি, তবে আমি বাড়ির সামনে পাহারা দিয়েছিলাম। আমি যুদ্ধ অপরাধে সামিল হয়ে গেলাম। গাজায় ইসরায়েল ও হামাস বুধবার একটি যুদ্ধবিরতি চুক্তিতে সম্মত হয়েছে,
যুদ্ধবিরতির কার্যকারিতা চলছে রবিবার থেকে। অবশ্য আগে থেকেই কিছু ইসরায়েলি সেনা যুদ্ধ বন্ধের জন্য তৎপরতা শুরু করেন। প্রায় 200 ইসরায়েলি সেনার সই করা এক চিঠিতে বলা হয়, সরকার যদি যুদ্ধবিরতিতে না পৌঁছায় তবে তারা লড়াই করা বন্ধ করে দেবেন। গাজায় যুদ্ধ অব্যাহত রাখতে অস্বীকৃতি জানানো 7 সেনা সংবাদ সংস্থা এপির সাথে কথা বলেছেন। কিভাবে ফিলিস্তিনিদের নির্বিচারে হত্যা করা হয়েছে এবং বাড়ি ঘর ধ্বংস করা হয়েছে তা বর্ণনা করেছেন তারা। বেশ কয়েকজন বলেছেন, কোনো হুমকি না থাকলেও বাড়িঘর জ্বালিয়ে দেয়া বা ভেঙে ফেলার নির্দেশ দেওয়া হয়েছিল তাদের। তারা ইসরায়েলি অনেক সৈন্যকে বাড়িঘর লুট ও ভাঙচুর করতে দেখেছেন। গাজা উপত্যকায় যুদ্ধবিরতির চুক্তির খবর জানাজানি হওয়ার পর সেখানে ব্যাপক আনন্দ উদযাপিত হলেও বৃহস্পতিবার ফিলিস্তিনি ভূখণ্ডের বাসিন্দারা ইসরায়েলের নতুন বিমান হামলার পর ধোঁয়া, ধ্বংসস্তূপ ও আরও মৃত্যুর মধ্যে দিন শুরু করে। গাজার বাসিন্দা সাইদ আল্লুশ বলেন, আমরা যুদ্ধবিরতির অপেক্ষায় ছিলাম এবং খুশি হয়েছি। এটা ছিল 7 অক্টোবরের পর সবচেয়ে খুশির রাত। নিজের চাচার মৃত্যুর কথা উল্লেখ করে তিনি আরও বলেন, হঠাৎ করে আমরা 40 জন নিহত হওয়ার খবর পেলাম। এলাকার পুরো আনন্দ দুঃখে পরিণত হলো, যেন কোনো ভূমিকম্প হয়েছে। এই বিমান হামলাগুলো হয় কাতার ও যুক্তরাষ্ট্রের ঘোষণা করা এক ভঙ্গুর যুদ্ধবিরতি চুক্তির পর। এপির হামলার বিষয়ে মন্তব্য জানতে ইসরায়েলি সেনাবাহিনীর সঙ্গে যোগাযোগ করেছে। অন্যদিকে গাজার বেসামরিক সুরক্ষা সংস্থার মুখপাত্র মাহমুদ বাসাল এএফপিকে জানান, যুদ্ধবিরতির ঘোষণার পর থেকে অন্তত 73 জন ইসরায়েলি বিমান হামলায় নিহত হয়েছে। নিহতদের মধ্যে 20 শিশু এবং 25 নারী রয়েছে। এছাড়া প্রায় 200 জন আহত হয়েছে। ভোর হওয়ার সঙ্গে সঙ্গে ধ্বংস হওয়া ভবনের অবশিষ্টাংশ পরীক্ষা ও ধ্বংসাবশেষ পরিষ্কার করতে ভিড় জমে যায়, যেখানে কংক্রিটের টুকরা ও রডের মধ্যে ব্যক্তিগত জিনিসপত্র ছড়িয়ে পড়েছিল। এই দৃশ্য গাজার অন্য অংশগুলোতেও দেখা গেছে, যেখানে 24 লাখ মানুষের ঘন বসতিপূর্ণ এলাকার বেশিরভাগ মানুষই যুদ্ধের কারণে অন্তত একবার বাস্তুচ্যুত হয়েছে। খান ইউনিস শহরের প্রধান চিকিৎসা প্রতিষ্ঠান নাসের হাসপাতালে এএফপির সাংবাদিকরা দেখেন, নিহতদের রক্তে মর্গের স্ট্রেচারগুলো ভিজে গেছে। অন্যদিকে গাজা সিটির আল আহলি হাসপাতালে শোক সন্তপ্ত পরিবারগুলো তাদের প্রিয়জনদের মৃতদেহের সামনে শোক প্রকাশ করছিল। সেখানে হামলার শিকার বেশ কিছু হতাহতকে আনা হয়েছিল। উদ্ধারকর্মী ইব্রাহিম আবু আল রিশ এএফপিকে বলেন, যুদ্ধবিরতির ঘোষণার পর যখন সবাই খুশি ছিল, তখন একটি 5 তলা ভবন লক্ষ্য করে হামলা চালানো হয়। সেখানে 50 জনেরও বেশি লোক ছিল। মাথায় লাইট লাগিয়ে উদ্ধারকর্মী ও স্থানীয় বাসিন্দারা গাজা শহরের ধ্বংসপ্রাপ্ত রাস্তায় মধ্যরাতে ধ্বংসস্তূপের মাঝে অনুসন্ধান চালাচ্ছিল। গাজার বেসামরিক সুরক্ষা সংস্থার অ্যাম্বুলেন্স চালক আবু আল রিশ বৃহস্পতিবার বলেন, গোলাবর্ষণ এখনও চলছে। একের পর এক বাড়ি লক্ষ্য করে হামলা চলছে। মধ্য গাজার আল বুরেজ শরণার্থী শিবিরের বাসিন্দা মাহমুদ আল কর্নাউই বলেন, যতদিন চুক্তি কার্যকর না হবে ততদিন গাজার মানুষ অরক্ষিত থাকবে। গুলি থেমে নেই। বিমানগুলো আকাশে এখনও আছে এবং পরিস্থিতি খুবই কঠিন। এই কারণে কর্নাউই ও নুসেইরাত শহরের কয়েকজন বাসিন্দা এএফপির সঙ্গে কথা বলার সময় জানান, তারা পরবর্তী ঘটনাবলী নিয়ে উদ্বিগ্ন। গাজার বাস্তুচ্যুত বাসিন্দা মোতাজ বেকির নুসেইরাত বাজার থেকে বলেন, আমাদের সতর্ক থাকতে হবে। আগামী 3 দিনে আমরা এমন এক রক্তপাতের আশঙ্কা করছি যা আগে থেকে আরও ভয়াবহ হতে পারে। এদিকে আন্তর্জাতিক দাতব্য চিকিৎসা প্রতিষ্ঠান ডক্টরস উইদাউট বর্ডার্স বলেছে, গাজায় কেউ এখনও নিরাপদ অনুভব করতে পারছে না। সংস্থাটির জরুরি সমন্বয়কারী অ্যামান্ডে ব্যাজেরল ফোনে এএফপিকে বলেন, গত রাতে 20 মিনিটের জন্য অনেক উল্লাসধ্বনি ছিল। তারপর এটা হয়ে ওঠে এক অত্যন্ত রক্তাক্ত রাত। তার কথার মাঝেও গোলাবর্ষণের শব্দ শোনা যাচ্ছিল। ইসরায়েলি মন্ত্রিসভা বৃহস্পতিবার গাজা চুক্তি অনুমোদনের কথা বলেছে। তবে প্রধানমন্ত্রী বেনিয়ামিন নেতানিয়াহুর দপ্তর হামাসের বিরুদ্ধে চুক্তির কিছু শর্ত থেকে সরে আসার অভিযোগ তুলেছে। প্রধান মধ্যস্থতাকারী কাতার ও যুক্তরাষ্ট্র বুধবার বলেছিল, ইসরায়েল ও হামাস রবিবার থেকে গাজায় যুদ্ধবিরতি এবং বন্দী ও জিম্মি বিনিময়ের জন্য এক চুক্তিতে সম্মত হয়েছে। যদি এই ভঙ্গুর চুক্তি অনুমোদিত হয়, তাহলে প্রথম ধাপে 33 জন জিম্মি মুক্তি পাওয়ার কথা রয়েছে বলে কাতারের প্রধানমন্ত্রী শেখ মোহাম্মদ বিন আব্দুর রহমান বিন জসিম আল থানি জানিয়েছেন। 2023 সালের 7 অক্টোবর ইসরায়েলে হামাসের নজিরবিহীন এক হামলার পর গাজা উপত্যকা জুড়ে এ যুদ্ধ শুরু হয়েছিল।
ইসরায়েলের সরকারি পরিসংখ্যান অনুযায়ী সেই হামলায় 1210 জন নিহত হয়, যাদের বেশিরভাগই বেসামরিক। অন্যদিকে ইসরায়েলের পাল্টা সামরিক অভিযানে গাজায় এখন পর্যন্ত 46,788 জন নিহত হয়েছে, যার বেশিরভাগই বেসামরিক। হামাস শাসিত অঞ্চলের স্বাস্থ্য মন্ত্রণালয়ের এ পরিসংখ্যানকে জাতিসংঘ বিশ্বাসযোগ্য বলে মনে করে। দর্শক, আজকের মতো শেষ করছি এখানেই। ধন্যবাদ। changeTV.press, এক ফোঁটা হলুদও নেই।